বিমানের ফ্লাইটে নয় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন খালেদা জিয়া। যানজট সৃষ্টি না করে অভ্যর্থনা জানানোর অনুরোধ। হেফাজতের মহাসমাবেশে 12 দফা ঘোষণা, 23 মে সারা দেশে বিক্ষোভ, 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন। হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। ফেব্রুয়ারিতে ভোট সম্ভব, বড়জোর এপ্রিলে বলছে জামাত। জাতীয় সনদ তৈরিতে ছাড় দেবে সব দল, আশা আলী রিয়াজের। চাহিদা থাকলেও নানা জটিলতায় ফাঁকা যাচ্ছে হজ ফ্লাইট, ভিসার অপেক্ষায় 14,000 যাত্রী। চট্টগ্রাম থেকে হজ যাত্রা শুরু। আগামী অপশাসনের নির্বাসনে ছিল সাংবাদিকতা, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বললেন সাংবাদিক নেতারা। সিন্ধুর পানি চুক্তি স্থগিত করা একতরফা সিদ্ধান্ত, ভারতের বিরুদ্ধে জাতিসংঘে পাকিস্তানের নালিশ, নতুন সংঘাতের হুঁশিয়ারি। এবং ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যোগসাজশ নেই বললেন বিসিবি সভাপতি। নির্ধারিত সময়ে আসবে ভারতের ক্রিকেট দল। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, জানাবো পুরো খবর। লন্ডনে 4 মাসের চিকিৎসা শেষে এবারে প্রিয় মাতৃভূমিতে ফেরার অপেক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানের ফ্লাইটে নয়, কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি দেশে ফিরবেন। দলটির মহাসচিব জানিয়েছেন আগামী সোমবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। রবিবার লন্ডন থেকে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। সঙ্গে থাকবেন তার 2 পুত্রবধূ। লন্ডনে মা ছেলের সাক্ষাতের দৃশ্য স্বৈরাচার পতন পরবর্তী সাধারণ মানুষের কাছে ছিল আবেগের। অর্ধযুগ পর মা আর ছেলের এই সাক্ষাৎ নাড়া দেয় পুরো দেশবাসীকে। বড় ছেলে তারেক রহমানের বাসা আর লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা আপাতত শেষ। 4 মাস পর 4 মে লন্ডন থেকে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার সব প্রস্তুতি প্রায় শেষ। গণতন্ত্রের জন্য লড়াই করা এই আপসীন নেত্রীর সাথে ফিরবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিথি। বিদেশে বিদায়ে প্রবাসীরা আর দেশে বরণ করে নিতে স্থানীয় কর্মীরা তাই উন্মুখ। বাংলাদেশের জনগণ ওনার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের ভিতরে একটি উচ্ছ্বাসিত, একটি আনন্দিত একটি মনোভাব তৈরি হয়েছে। জনগণকে রোধ করা বড় মুশকিল হবে যে বেগম খালেদা জিয়া আসবেন, অন্তত এক নজর তাকে সুস্থ দেখার জন্য আমরা মনে হয় যে অনেকেই অপেক্ষা করবেন রাস্তায়। বিএনপি চেয়ারপারসনের ফেরা উপলক্ষে বিএনপি মহাসচিবের এই সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল জানান 2 পুত্রবধূ সহ 5 মে দেশে ফিরবেন আপসীন নেত্রী খালেদা জিয়া। দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। এদিকে 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান উঠবেন তার বাবার বাড়িতে। ধানমন্ডিতে তাই পুরোদমে চলছে প্রস্তুতি। আর ঝুঁকি বিবেচনায় পুলিশ মহাপরিদর্শকের কাছে চাওয়া হয়েছে 4 ধরনের নিরাপত্তা। যে পরিবার, যে পরিবারের সদস্য সবারই জীবনের ঝুঁকি আছে পরিবর্তিত পরিস্থিতিতে। তো সেই কারণে আমরা সরকারকে অনুরোধ করেছি এবং সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সর্বোচ্চ নিরাপত্তা তারা ব্যবস্থা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী রাজনীতিতে যোগ দিলে তাকে সাদরে গ্রহণের কথা জানান দলটির এই জ্যেষ্ঠ নেতা। তিনি যদি রাজনীতি করতে চান, শি ইজ মোস্ট ওয়েলকাম। তার বাবা অ্যাডমিরাল মাহবুব আলী খান সিলেট অঞ্চলে এবং সারা বাংলাদেশেরই একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। সেই হিসাবে সিলেট অঞ্চলে বেগম জুবাইদা রহমানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছেন। তিনি যদি রাজনীতিতে আসতে চান তাকে আমরা সাদরে গ্রহণ করব। 4 মে রোববার দেশের পথে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার 2 পুত্রবধূ। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিল ও দলীয় নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। রাজধানীতে মহাসমাবেশ থেকে এমন দাবি জানায় তারা।
পরে 12 দফা ঘোষণা দিয়ে দাবি আদায়ে 23 মে সারা দেশে বিক্ষোভ ও 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করার ঘোষণা দেয় এই সংগঠনটি। 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার সহ 4 দফা দাবিতে শনিবার রাজধানীতে মহাসমাবেশ করল হেফাজতে ইসলাম। এক যুগ পর সবচেয়ে বড় জমায়েত নিশ্চিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। নিজেদের হেফাজত দাবি করে রাজধানীর বিভিন্ন পথের মিছিল মিলিত হয় সোহরাওয়ার্দীর মোহনায়। কওমি মাদ্রাসা কেন্দ্রিক এই প্ল্যাটফর্মটি অরাজনৈতিক সংগঠন দাবি করলেও রাজনীতিতে তাদের প্রয়োজনীয়তা কতটুকু তা জানান দিতেই সমাবেশ বলে জানান তারা। ইমান রক্ষার এই আন্দোলনে রক্ত দিতে হয়, আবার রক্ত দিব ইনশাআল্লাহ। নারী কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা সহ 4 দফা দাবি জানান তারা। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে আপনার কোন এজেন্ডাকে চাপা দিবেন, সমাবেশে বক্তব্য রাখেন বর্ষিয়ান সাংবাদিক মাহমুদুর রহমান ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। আমি মনে করি শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, বিতর্কিত নারী কমিশনের সুপারিশগুলো দেশের ধর্মীয় মূল্যবোধে আঘাত এনেছে। অবিলম্বে এই কমিশনকে বাতিল করতে হবে। বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 3 মাসের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে ফের রাজপথে নামবে হেফাজত। হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। আর দলটির আমির মহিবুল্লাহ বাবনগরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সাম্রাজ্যবাদের ফান্ডখোর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক ধর্মীয় মূল্যবোধ, বিধিবিধান, ঐতিহ্য ও পরিবার কাঠামো ধ্বংস করার পাশ্চাত্য পরিকল্পনা বাস্তবায়নের মানে এনেছে। সমাবেশ থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণারও দাবি জানানো হয়। সমাবেশ থেকে দলটির নেতারা বললেন, বিগত 16 বছরে হেফাজত নেতাকর্মীদের নামে যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলো দ্রুত বাতিল সহ কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন বাতিল করতে হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য 2টি সময়কে উপযুক্ত মনে করছে জামাত। দলটির আমির বলছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগেই ভোট হতে পারে, আর তখন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে সর্বোচ্চ এপ্রিল মাস পর্যন্ত সময় নেওয়া যেতে পারে। শনিবার সকালে রাজধানীর মগবাজারে দলের জেলা ও মহানগরী আমির সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইতিমধ্যেই দেওয়া হয়েছে। দেশের চলমান পরিস্থিতি ও আগামীর রাজনীতিতে জামায়াতের অবস্থান সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও মহানগরী আমির সম্মেলন এই আয়োজন করা হয় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন, অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে পারে, সম্ভব না হলে তার পরের এপ্রিল মাস পার হওয়া উচিত হবে না। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নির্বাচনের দাবি জানান জামায়াতের আমির। বলেন, বিশ্বের 62টি দেশ এই পদ্ধতিতে নির্বাচন করে। আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা, ভোট যে যত পার্সেন্ট পাবে সেই হারে সে আসন পাবে। এতে করে কোনো দলকে ছোট এবং বড় বলার কারো সাহস হবে না। দল দলই, ছোট কি আর বড় কি, এবং কোনো দল কারো দয়ার পাত্র হবে না। সে তার নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে নেতারা বলেন, জামায়াত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের দল দায়বদ্ধ। তারা গ্রহণ না করলে। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।
জাতীয় সনদ তৈরিতে সব দল যথাসম্ভব ছাড় দেবে বলে আশা করছে ঐক্যমত্য কমিশন। শনিবার জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সঙ্গে আলাদা বৈঠকে এমনটাই জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের দাবি আগে জাতীয় নির্বাচন হতে হবে, আর ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে সব পদক্ষেপের তাগিদ সমাজতান্ত্রিক দলের। জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে বলে আশা করছে কমিশন। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। জাতীয়তাবাদী সমমনা জোট বলছে, অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশের নানা সমস্যার সৃষ্টি হয়, তাই আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় নির্বাচনের দাবি তাদের। নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। বিকালে একই হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। নারী সংস্কার কমিশন বাতিলের দাবিকে গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী বলে মনে করে দলটি। প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ব্যবস্থা ফিরে না আসুক। বাংলাদেশে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যেন ফিরে না আসে। ফ্যাসিবাদ কোনো দল আনে না, ফ্যাসিবাদ আনে একটা ব্যবস্থা। একটা সিস্টেমের মধ্যে যে যে উপাদান থাকলে ফ্যাসিবাদ আসে, সেই সিস্টেম যদি বহাল থাকে তাহলে হয়তো চেহারা পাল্টাবে, কিন্তু ব্যবস্থা পাল্টাবে না। এর আগে গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জাতীয় সনদ তৈরিতে সব দলের সহযোগিতা চান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা যেন এক কাতারে থাকতে পারি এবং এই সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১২টিতে একমত জাতীয়তাবাদী সমমনা জোট, ২৬টিতে দ্বিমত এবং ২৮টিতে আংশিক একমত দলটি। আমরা ওনাদের সুস্পষ্ট। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। চাহিদা থাকলেও ভিসা জটিলতা সহ বেশ কিছু কারণে ফাঁকা যাচ্ছে হজ ফ্লাইট। হজ যাত্রার পঞ্চম দিনে ফ্লাইটের সংখ্যা ১১টি। হজ পোর্টালের তথ্য বলছে ৪ মে থেকে ১১ মে পর্যন্ত কোনো ফ্লাইটের ৮৪% টিকিটই বিক্রি হয়নি, আর এতে তৈরি হয়েছে পরবর্তী সময়ে আসন নিয়ে জটিলতা। তাই ফ্লাইটে আসনে ফাঁকা থাকলেও অতিরিক্ত স্লট থাকায় কোনো সমস্যা হবে না বলে দাবি হজ অফিসের। আর এদিকে আজ থেকে চট্টগ্রাম থেকে শুরু হলো হজ যাত্রা। আশকোনা হজ ক্যাম্পে বাড়ছে মুসল্লিদের অপেক্ষা। ভিসা ও টিকিট জটিলতায় এখনো সৌদি যাত্রা নিশ্চিত হয়নি ১৪,০০০ মুসল্লির। জটিলতা কাটিয়ে যারা পেয়েছেন ফ্লাইটের শিডিউল, তাদের অপেক্ষা শেষ। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে অন্য মোবাইলের তুলনায়। এবারে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহর ঘরের জিয়ারত করবো, এটার জন্য আসলে এটা ভাব প্রকাশ করা যায় না, এরকম লাগতো। অনেক উচ্ছ্বাসিত আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ডাক দিয়েছেন বলেই আমরা যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে পৌঁছায় আর সহি সালামতে শুদ্ধভাবে হজ করে ফিরে আসার তৌফিক দান করে। বিশ্ব মুসলিম উম্মার জন্য তো অবশ্যই আমরা দোয়া করব, সেটা আমরা কাবা ঘর ধরে দোয়া করব, নবীর রওজা মোবারকে গিয়েও আমরা দোয়া করব। হজযাত্রার পঞ্চম দিনে ফ্লাইট সংখ্যা ১১টি। এর মধ্যে সৌদিয়া ও বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইটেই সর্বোচ্চ 11% টিকিট অবিক্রিত। হজ পোর্টালের তথ্য বলছে, জটিলতা আরও ভয়াবহ ৪ মে থেকে ১১ মে পর্যন্ত বেশিরভাগ ফ্লাইটে ৫০% পর্যন্ত টিকিট বিক্রি হয়নি, যা সর্বোচ্চ ৮৪%। হজ অফিস বলছে, মদিনায় বাড়ি ভাড়ার শিডিউল সহ বেশ কিছু কারণে মাঝপথে বিমানের শিডিউল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শেষে এই চাপ কমাতে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করবে মন্ত্রণালয়। উপদেষ্টা মহোদয় এই বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। আমরা আশা করি যে এই বিষয়ে দ্রুতই সমাধান হবে এবং হজযাত্রীগণ নির্বিঘ্নে সবাই ইনশাল্লাহ হজরতে পালনের উদ্দেশ্যে যেতে পারবেন। শুধু ঢাকা নয়, শনিবার থেকে শুরু হলো চট্টগ্রাম থেকে হজযাত্রা। হাজিদের সহযোগিতা ও সেবা দিতে প্রস্তুত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা আমাদের সিকিউরিটি অত্যন্ত বৃদ্ধি করেছি। এখানে কোনো হজ ক্যাম্প নাই, তো আমরা একটা টেম্পোরারি হজ ক্যাম্প আমাদের পক্ষ থেকে এখানে আমরা স্থাপন করেছি।
14 মে থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও হজের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন মুসল্লিরা। এই প্রথমবারের মতো 5টি সরাসরি হজ ফ্লাইট চালু হচ্ছে সিলেট থেকে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। গেল 16 বছরে সত্য প্রকাশ না করতে পারা ও সেলফ সেন্সরশিপের কারণে গণমানুষের আস্থা হয়ে উঠতে পারেনি সংবাদ মাধ্যম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় এসব কথাই বলেছেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। বক্তারা বলেন, গেল 8 মাসে বিশ্ব সূচকে 16 ধাপ এগিয়েছে বাংলাদেশের গণমাধ্যম। তবে অভিযোগ করেন, আওয়ামী শাসনে গেল 15 বছর মুক্ত সাংবাদিকতা ছিল নির্বাসনে। জুলাই অভ্যুত্থানে হামলার টার্গেট ছিল সংবাদকর্মীরা। 36 জুলাই রাজপথে ছাত্র জনতার দাবির সংবাদ সংগ্রহে তাদের পড়তে হয় বিড়ম্বনায়। বারংবার হামলার শিকার সংবাদকর্মী। গেল 8 মাসে বিশ্ব সূচকে 16 ধাপ এগিয়েছে বাংলাদেশের গণমাধ্যম। তবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধে 32টি আইন এখনো বহাল। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় উঠে আসে এসব তথ্য। একটি মেসেজ দেওয়ার জন্য বক্তারা বলেন, আওয়ামী শাসনে গেল 15 বছর মুক্ত সাংবাদিকতা ছিল নির্বাসনে। এমন বাস্তবতায় নতুন দিনের প্রত্যাশায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে বাংলাদেশ। রেনেসার মাধ্যমে এই তরুণ প্রজন্মের নেতৃত্বে একটা পরিবর্তন হবে, একটা রেনেসা হবে, একটা বিপ্লব হবে, একটা অভ্যুত্থান হবে, যে অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন হবে। তাই হয়েছে। সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, গুম, খুন ও হামলা করে গণমাধ্যমের কণ্ঠরোধ করেও ফ্যাসিবাদের পতন ঠেকানো যায়নি। নিঃসঙ্গত এখানে আপনাকে সিকিউরিটির জন্য কোনো না কোনো দলের সমর্থন লাগবে। এই চিন্তার থেকে আমরা যতদিন বেরোতে না পারবো ততদিন সাংবাদিকতার বলুন আর সংবাদ মাধ্যমের বলুন প্রকৃত স্বাধীনতা আসবে না। বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সেলফ সেন্সরশিপের মাধ্যমে অসহায় আত্মসমর্পণ ও ক্ষমতামুখী সাংবাদিকতার কারণে সংবাদ মাধ্যম আস্থা সংকটে। অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না। আমরা সেদিন প্রায় সকল সম্পাদকদের অসহায় আত্মসমর্পণ করতে দেখেছি। দালালি যেমন করেছে এক গ্রুপ, আর গ্রুপ দালালি না করে অসহায় আত্মসমর্পণ করেছে। আমাদের উপর নির্যাতন হয়েছিল, এই কথা বলেছি আমরা। আমাদের সম্পাদকরা সংগ্রাম এডিটর বৈবিধ্য এডিটরকে পিটিয়ে অফিস থেকে বের করে জেলে দিল। আমাদের সেদিন সম্পাদকরা গণমাধ্যম কথা বলেছেন। এটি কি অসহায় আত্মসমর্পণ নয়? বক্তারা বলছেন, মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হলে সংবাদ মাধ্যমকে বাড়াতে হবে জনগণের আস্থা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। রাজধানীর পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ফায়ার সার্ভিস এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানান, রাত 8:25 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট রাত 8:32 ঘটনাস্থলে পৌঁছায়। একে একে 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে এখনো জানা যায়নি। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে প্রয়োজনে আইএমএফ থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ, বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষি বাজেট শীর্ষক এক সেমিনারে তিনি এই কথা বলেছেন। অনুষ্ঠানে কৃষি অর্থনীতিবিদরা বলেন, এই খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে হলে মোট বাজেটের অন্তত 15% বরাদ্দ করতে হবে। বাংলাদেশে কৃষি খাতে জীবিকা প্রায় 3 কোটি মানুষের। এমন গুরুত্বপূর্ণ খাত সব সময়ই থেকে গেছে অবহেলিত। দিন দিন তাই আরও রুগ্ন ফসল উৎপাদনের পরিধি। জরুরি এই খাতে এখন নতুন সংখ্যা ভর্তুকি তুলে নেয়ার আন্তর্জাতিক পরামর্শ। আসছে 2025-26 অর্থ বছরে কৃষি খাতে বরাদ্দ হতে পারে প্রায় 40,000 কোটি টাকা। 2022 সালের একটি ভর্তুকি পর্যালোচনায় দেখা যায়, বিশ্বের উন্নত দেশগুলো কৃষিতে $বিলিয়ন খরচ করেছে, অথচ ওই বছর বাংলাদেশে বরাদ্দ ছিল মাত্র 14,000 কোটি টাকা। বাংলাদেশে 2023 সালে রপ্তানি এমন বেহাল দশার কথা উঠে এলো কৃষি অর্থনীতিবিদ সমিতির এই সেমিনারে। কৃষিতে প্রবৃদ্ধি নিশ্চিতে বিনিয়োগ ও নগদ সহায়তায় জোর দিলেন বিশেষজ্ঞরা। যত উন্নত দেশগুলো বলেন না কেন, তারা ভর্তুকি দেয়, কিন্তু আমাদের দেশে জানা আসে আইএমএফ বলে যে ভর্তুকি কমান, ভর্তুকি বাদ দেন, কিন্তু ওরা কিন্তু ওদের দেশে ঠিকই ভর্তুকি দেয়।
সাপ্লাই চেইনের দক্ষতা আমাদেরকে বাড়াইতে হবে, গুণগত মানসম্পন্ন ইনপুট সরবরাহ আমাদেরকে বাড়াইতে হবে। মূল বাজেটের কমপক্ষে 10% কৃষিখাতের জন্য নির্ধারণ করি এবং মোট বাজেটের কমপক্ষে 5% ভর্তুকির জন্য নির্ধারণ করি। আশা করি আমরা যে আগামীতে 4 থেকে 5% হারে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে চাই, সেটা আমরা করতে পারব। সেমিনারে অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তুলে ধরেন কৃষি রক্ষায় সরকারি অবস্থানের কথা। IMF অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য, আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা IMF থেকে বেরিয়ে আসবো। যদি তারা বেশি চাপাচাপি করে আমরা বলবো যে দরকার নেই আমাদেরকে আপনাদের বড় রিওয়ার্ড করা উচিত, সেখানে উল্টে আপনাদেরকে শাস্তি করার চেষ্টা করতেছেন, সেটা হইতে পারে না, সেটা নট ফেয়ার। অপরিকল্পিত শিল্পায়ন ঠেকানো এবং কৃষিখাতে যথাযথ গবেষণার উপরও জোর দেন ডক্টর আনিসুজ্জামান। আমাদেরকে মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।